আবার এলাম দেবদারু গাছটার নিচে। প্রায় 1 যুগ পর এই গাছের ছায়ার তলেই তোমার আমার প্রথম দেখা হয়েছিল। শেষ দেখাও এখানেই। তোমার চোখে চোখ রেখে শেষবার হেসেছিলাম, কিন্তু তোমার চোখে ছিল ভয় আর উৎকণ্ঠা। তুমি তুমি আমার হাতটা ধরে বলেছিলে আমাদের গল্পটা কি আর লেখা হবে না। অনেকক্ষণ কেঁদেছিলে, বলেছিলে এক কাপড়ে সব অতীত ফেলে আসতে পারবো। আমার তখনও মাস্টার্স কমপ্লিট হয়নি। পরীক্ষার ফি জোগাড় করতেই যার হাত পাততে হয়, হেঁটে হেঁটে জুতোর তলা হয়ে ফেলেছি। একটি সিগারেট খাওয়ার জন্য যে ছেলে দোকানে বাকি রাখে, বিয়ে করাটা তার কাছে নিতান্তই দিবা স্বপ্ন। না, স্বপ্ন না, বরং 2টি জীবন নষ্ট করা। তাছাড়া বাবা মারা যাবার পর ধার শোধ করা, বন্ধুদের জমিগুলো ছাড়ানো, ঘরটা সোজা করা, সব কাজই যে ছিল বাকি। মায়ের সব আশা যে আমাকে নিয়ে। ভিক্ষা চেয়েছিলাম 2টি বছর, মাস্টার্সটা কমপ্লিট করেই চাকরি নেব। যত বেতনের দিক, টোনাটুটির সংসারে দুটো খেয়ে বাঁচতে পারলেই হবে। আলিম মামার কাছে কথা বলে নিয়েছিলাম, তার অফিসে কেরানির চাকরি হলেও যেন জোগাড় করে দেয়। তুমি তো সবই জানতে, তাও বায়না ধরেছিলে তোমাকে বিয়ে করে আমাদের গায়ে সেই ছোট্ট ঘরটায় যেন তোমাকে ফেলে রাখি। সারাটা জীবন ওখানেই কাটিয়ে দিতে পারবে, দরকার হলে একবেলা খাবে, তাও আমাকে ছেড়ে যাবে না। কি করি বলো? আমিও যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে কি আমি কষ্টে রাখতে পারি? সোনার চামচ মুখে নিয়ে জন্ম তোমার। আমার মতো একটা গেয়েও সাধারণ ছেলের জন্য অজপায়গারে কষ্ট করা তোমার মানায় না। মনটাকে তক্ষণে শক্ত করে ফেললাম। ভালোবাসা মানে তো আর পাওয়া নয়, তাকে নিয়ে সংসার করা, তাকে ভোগ করা না। ভালোবাসা মানে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। জানো, মাথার সাথে এটুকুই ঘুরছিল। তাই তোমার হাতটাকে আমার হাত থেকে সরিয়ে রুক্ষ কণ্ঠে বলেছিলাম, আমাকে ভুলে যাও। আমার পক্ষে এখন আর কিছুতেই তোমাকে বিয়ে করা সম্ভব নয়। আমাদের মুখ দিয়ে যে সম্পর্কটা গড়ে উঠেছিল, তার নেহায়েতি ছেলে খেলা বলে আমি ভুলে যাও। তুমি কেঁদেছিলে অনেক। তোমার চোখের কাজল, তোমার সোনালি মুখটা অমাবস্যায় ছেয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম তোমার ভেতরে যে কতটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতার কাছে আমি তাই। জীবনটাকে কখনো এত কঠিন মনে হয়নি। তুমি চলে যাচ্ছিলে, বারবার ফিরে তাকাচ্ছিলে, আমি মুচকি হাসছিলাম। কিছুদিন পর তোমার জানালা দিয়ে চিঠি দিয়েছিলাম, উত্তরটাও নেই। পাশের বাড়ির হেমা দিদিকে দিয়ে কয়েকবার দেখাও করতে চেয়েছিলাম, দেখা করোনি। তোমার হলুদে গিয়েছিলাম একটু কথা বলার জন্য, সামনে যাওয়ার সাহস যদিও হয়নি। তোমার পরনের হলুদ শাড়ি, লাল পাড়। তোমার বিয়ের দিন আমার চাকরির ইন্টারভিউ ছিল। পরীক্ষাটা দিয়ে সজলকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলাম। তারপর এসেছিলাম এই দেবদারুটার নিচে। আজ প্রায় 17টি বছর কেটে গেল। আজ আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি, কিন্তু আমি একলা। তুমি চলে যাওয়ার পর বছর খানেকের মধ্যে আমার একটা চাকরি হয়। মাকে ঢাকায় নিয়ে আসি। বাইরে যাবার স্কলারশিপটা পাওয়ার পর সব ছেড়ে দিয়ে কানাডায় চলে যাই। জানো, তোমাকে ভোলার অনেক চেষ্টা করেছি। আবার মাঝে মাঝে হেমা দিদিকে নিয়ে তোমার খোঁজও নিয়েছি। কানাডায় 8 বছর পার করে দেশে ফিরি। তোমার খোঁজ নিয়েছিলাম। তোমার স্বামীর সংসার নিয়ে সুখেই আছিলে, কিন্তু কিন্তু জানো, আজও আমি একলা। তুমি চলে যাওয়ার পর আমার জীবনে আর কাউকে সঙ্গী করে নিতে পারিনি। অনেক দেশে অনেক নারী সঙ্গ আমি পেয়েছি, কিন্তু তা তো কেবল নিতান্তই চাহিদা।
আজও তোমার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। তোমার চাওয়া কোনো প্রশ্নের উত্তরও আমার জানা নেই। তুমি চলে যাবার বছর খানেকের মধ্যে মা মারা যান। এরপর কোনোদিন গ্রামে যাওয়া হয়নি। জানো, ঘরটা নাকি এখনো হেলানোই আছে। আমার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, কষ্টগুলো জমে গিয়েছে, স্মৃতিগুলো ঝাপসা, কিন্তু ভালোবাসাটা আজও আগের মতোই আছে। আজও নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে, সেদিন যদি লুকিয়ে তোমাকে বিয়ে করতাম কি হতো? যদি তোমাকে ফিরে এনে দিয়ে তোমার বাবার সামনে দাঁড়িয়ে সাহস করে বলতাম সবকিছু, হয়তো আজকে তুমি আমার পাশে থাকতে, হয়তো আরো অনেক কিছুই হতো। হয়তো উত্তরটা আজও খুঁজে ফিরি, মনকে প্রশ্ন করার সাহস যদিও নেই। কাল একেবারে কানাডায় চলে যাচ্ছি, আর কোনোদিন হয়তো বা ফেরা হবে না। তোমার শহরে, পিচ ঢালা ঢাকার পথে, এই দেবদারুটাকেও দেখা হবে না আর। ভেবেছিলাম শেষবারের মতো তোমার সাথে একবার দেখা করব, কিন্তু কি বলবো বলো, কোনো কিছুর তো উত্তর জানা নেই। তাই চলে যাচ্ছি। ভালো থেকো।